জঙ্কুক আর তে একই ভার্সিটিতে পড়ে। তাদের সম্পর্ক প্রায় অনেক দিনের। জঙ্কুক হলো তের থেকে 1 বছরের সিনিয়র। এতদিন লুকিয়ে প্রেম করার পর তে শুধু ওয়েট করছিল কখন জঙ্কুকের পড়ালেখা শেষ হবে আর একটা চাকরি পাবে। কিন্তু হঠাৎ করে তের বাবা মা জানতে পারে তে গ্রামের একজন সাধারণ ছেলের সাথে প্রেম করছে, যে কিনা স্কলারশিপের টাকায় ভার্সিটিতে পড়ালেখা করছে। এমনকি ওই ছেলের হাত খরচটাও তে দেয়। এই কথাটা জানতে পেরে তের বাবা সোবিন আর ভাই সুগা তের ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দেয় এবং সাথে সাথে তের বিয়ে ঠিক করে ফেলে অন্য জায়গায়। অনেক অনুরোধ করার পরও যখন তের পরিবার মানছে না, তখন তে বাধ্য হয়ে জঙ্কুকের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমাকে নিয়ে পালিয়ে যাবে জঙ্কুক? এটা তুমি কি বলছো তে? তুমি জানো আমি এখনো বেকার, তোমার টাকায় চলাফেরা করি। তাছাড়া তুমি আমার পরিবার এবং পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে না। আগে আমি একটা কিছু করি, তারপর না হয় আমরা বিয়ে করব। একটা বছর আমার জন্য অপেক্ষা করতে পারবে না তুমি? একটা বছর অপেক্ষা করব মানে? তুমি জানো আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আর তুমি বলো 1 বছর অপেক্ষা করতে। কান খুলে শোনো, তুমি যদি আমাকে নিয়ে পালিয়ে না যাও তাহলে আমি মরে যাব। আগামী 19 তারিখ আমার বিয়ে। বউ সাজার আগ পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। প্লিজ জঙ্কুক, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যেও, না হয় ভালোবাসা থেকে ভরসা উঠে যাবে। জঙ্কুক তেকে অনেক ভালোবাসতো, তাই নিজের ক্যারিয়ার ছেড়ে দিয়ে পরিবারের কাউকে কিছু না জানিয়ে পালিয়ে বিয়ে করে এবং সোজা নিজের বাড়িতে ওঠে। জঙ্কুকের সাথে তেকে দেখে আরন জিজ্ঞাসা করে, এই মেয়েটাকে জঙ্কুক? আমাকে ক্ষমা করে দাও বাবা, তখন আমি পাষাণ হয়ে গিয়েছিলাম নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলার ভয়ে, তাই তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। তুমি এখনো বেকার, সেটা মাথায় রেখে বিয়ে করা উচিত ছিল। এই মেয়েকে দেখেই তো বোঝা যাচ্ছে কত বড় ঘরের মেয়ে। এত বড় লোকের মেয়েকে আমরা এই বাড়িতে কিভাবে রাখবো? আব্বা জান, আমাকে যেভাবে রাখো ভাবিকেও না হয় সেভাবেই রেখো। এই যে ভাবি, আমাদের সংসারে মানিয়ে নিতে পারবে তো তুমি? জিমিনের কথা শুনে তে বাড়িটার দিকে তাকাতেই দেখে ভিডিওতে যেমন প্রাকৃতিক পরিবেশ দেখানো হয়, জঙ্কুকের বাড়িটাও ঠিক তেমনই। চারপাশে গাছপালা আর মাঝখানে বাড়িটা তাদের আলিশান বাড়ি থেকে অনেক ছোট, কিন্তু খুব সুন্দর। আব্বা জান, আমাকে এই বাড়িতে কিভাবে রাখবেন সেটা নিয়ে চিন্তা করতে হবে না আপনাদেরকে। আমাকে শুধু একটা সুযোগ দিন, আমি আপনাদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। পারবেন না আমার ভুলকে ক্ষমা করে আমাকে আপন করে নিতে? তের মুখে আব্বাজান ডাক শুনে জঙ্কুকের বাবা নামজনের মন গলে যায়। এমন করছো কেন নামু? ওদেরকে ঘরের ভিতর আসতে দাও না। আমাদের সন্তান না হয় একটা ভুল করে ফেলেছে, আমরা কি পারি না ওকে ক্ষমা করে দিতে? ঠিক আছে আম্মা, আপনি যদি জিমিনের মতো আমার মেয়ে হয়ে থাকতে পারেন এবং এখানে মানিয়ে নিতে পারেন তাহলে আমার কোনো অসুবিধা নেই। বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসেন। জিমিন আম্মা যান, ভাবিকে নিয়ে জঙ্কুক আব্বার রুমে যান। তে এতক্ষণে বুঝতে পেরেছে নামজন তার ছেলে মেয়েদেরকে আব্বা আম্মা বলে ডাকে। জিমিন তেকে নিয়ে রুমে ঢুকতেই তের মনটা ছোট হয়ে যায়। কাঠের ঘরের রুম, দরজা খুললে কেমন যেন একটা শব্দ হয়। আর রুমের ভেতর আলিশানের মতো কিছুই নেই। একটা খাট, একটা টেবিল, আর টেবিলের উপর নকশা করা একটা পাপোশ এবং হাতে বানানো একটা বেতের ফুলদানি। সাথে রুমের ভেতর ওয়াশরুমও নেই। এটা কোনো বাংলা সিনেমা না যে বিলাসবহুল বাড়ি ছেড়ে এসে এমন পরিবেশে খুব সহজে নিজেকে মানিয়ে নিতে পারবে। বলা খুব সহজ, গাছতলা গিয়ে থাকবো, কিন্তু বাস্তবে এমনটা কখনোই হয় না। ভাবি, রুমটা কেমন লাগলো? ভালো, কিন্তু ঠিকই আছে। তে কথাটা একটু হতাশ মুখ করে বলল, এমন পরিবেশের সাথে মানিয়ে নিতে অসুবিধা হবে না তো তোমার? আমি চেষ্টা করব মানিয়ে নেওয়ার জন্য। জঙ্কুক আব্বাজান, তুমি তো জানো আব্বার সাধারণ একটা চাকরি, ক্ষেত খামার করে কোনো মতে নিজেদের সংসার চালাই। জানি আমার কথায় তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু তারপরও আমি জানি বাবা, তোমাকে আর কষ্ট করে বলতে হবে না। আমি চাকরি করার জন্য চেষ্টা করব, আমাকে একটু সময় দাও। যতই যাই বলো না কেন, আমার মনে হয় না যে মেয়েকে তোমার সাথে করে নিয়ে এসেছো তার ভরণ পোষণের দায়িত্ব তুমি নিতে পারবে। ওগো শোনো না, কেন এমন করছো আমার ছেলেটার সাথে? হাজার হাজার টাকা দিয়ে কি লাভ হতো বলো, যদি আমাদের ছেলের মনে শান্তি না থাকতো? এত কষ্ট কার জন্য করছো? আমাদের ছেলে মেয়েদের জন্যই তো, তাই না? মায়ের মুখে এমন কথা শুনে জঙ্কুক কাঁদুরে গলায় বাবা ডেকে নামজনের কোলে মাথা রাখে। আপনারা দুই ভাই বোন খুব ভালো করেই জানেন কিভাবে আব্বাজানের মন গলাতে হয়, তাই না? যাই হোক, যান গিয়ে ফ্রেশ হন। তারপর জঙ্কুক রুমে গিয়ে থেকে ফ্রেশ হতে বলে। ওয়াশরুম কোথায়? আমাদের ওয়াশরুম নেইতে, একমাত্র গ্রামের মহাজনদের ছাড়া। আমি আগেই তো সবকিছু বলেছিলাম তোমাকে। তাহলে কোথায় গিয়ে ফ্রেশ হব? আমার সাথে আসো, তোমাকে নিয়ে যাচ্ছি। তারপর জঙ্কুক থেকে কলপারে নিয়ে যায়। তোমরা কি নলকূপে ফ্রেশ হও নাকি? নলকূপে ফ্রেশ হবো কেন? এটা তো কলপার বোকা বউ আমার। যাই হোক, এদিকে এসো, তোমাকে ফ্রেশ হতে সাহায্য করি। এরপর জঙ্কুক থেকে নিজ হাতে ফ্রেশ করিয়ে রুমে নিয়ে যায়। রুমের ভেতরে আসার পর তে ব্যাগ থেকে টপ আর জিন্স বের করতে লাগলো। এসব দেখে জঙ্কুকের তো মাথায় হাত। ওএমজি, তে কি এখন এসব পরবে নাকি? বাবা যদি একবার থেকে এসব ড্রেস পরা অবস্থা দেখতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি করে এত বড় ভুল করে ফেললাম? আসার সময় অন্তত কিছু সালোয়ার কামিজ কিনে আনা উচিত ছিল। অদ্ভুত ব্যাপার, তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? তে,
আমাদের গ্রামের মেয়েরা এসব পরে না। তাছাড়া তুমি এসব ড্রেস পরে বাবার সামনে কিভাবে যাবে? আমি তো এগুলোই পরি, এগুলো না পরলে কি পরবো? তারপর জাঙ্কুক জিমিনের কাছ থেকে সালোয়ার কামিজ এনে তেকে পরতে দেয়। আজকে কষ্ট করে এটা পরে নাও বউ, কালকে আমি দেখি কিছু করতে পারি কিনা। তে আর কিছু না বলে জিমিনের জামাটা পরে। এটা তো জামা থেকে ঢোলা বেশি। ঢোলা তো হবেই, কারণ শহরের মেয়েরা ওজন কমিয়ে নিজেদেরকে ফিট রাখে, কিন্তু গ্রামের মেয়েরা একটু নাদুস নুদুস না হলে মানুষ বলে মেয়েটা রোগা। তে কষ্ট করে জিমিনের জামাটা পরে। তারপর জঙ্কুক থেকে বড় একটা ঘোমটা দিয়ে খাবার ঘরে নিয়ে যায়। খাবারের ঘরে যাওয়ার পর নামজুন খেয়াল করে জিমিনের জামা তের গায়ে। তে আম্মা জান আজকের দিনটা একটু কষ্ট করুন, কালকে আমি আপনার জন্য জামা কিনে আনবো। জঙ্কুক বাবা, তুই তেকে নিয়ে খেতে বসে পড়, আমি তোদেরকে খাবার দিচ্ছি। তে আর জঙ্কুক বসার পর নামজুন জিমিনকে খাইয়ে দিচ্ছিল। জঙ্কুকও হা করে খাওয়ার জন্য। ভেবেছিল জিন ওকে খাইয়ে দিবে, কিন্তু না। জিন জঙ্কুকের সামনে খাবার রেখে তেকে খাইয়ে দিতে লাগলো। বাবা, মাকে কিছু বলো, আমাকে কেন খাইয়ে দিচ্ছে না? আম্মা, রান্না অনেক মজা হয়েছে। ও মা, তাই নাকি? ভালো লেগেছে তোমার? মজা তো হবেই, দেখতে হবে না মাটা কার। তারপর নামজুন জিমিন আর জঙ্কুককে একসাথে খাইয়ে দিতে লাগলো। এটা দেখে তের অনেক ভালো লাগে, সাথে আনন্দ, কারণ এই মানুষগুলোর সাথে যে এখন থেকে সে থাকবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে জঙ্কুক রুমে গিয়ে তেকে কোলে বসায় আর গাড়ে মুখ ডুবিয়ে নেশালো গলায় বলে, তে জান পাখি। হ্যাঁ বলো। আজকে রাতে তুমি আমার হবে? আমি তোমাকে আমার আদর ভালোবাসায় রাঙিয়ে দিতে চাইতে। জঙ্কুকের কথা শুনে তে লজ্জা পেয়ে মাথা নিচু করে সম্মতি জানায়। তের থেকে সম্মতি পাওয়ার পর জঙ্কুক সাথে সাথে তের গলা থেকে মুখ তুলে লিপকিস করা শুরু করে। তেও জঙ্কুকের সাথে তাল মিলাতে থাকে, কারণ এত কিছুর পর নিজের মানুষটাকে আপন করে পাচ্ছে সে। এই মুহূর্তটা সত্যি অনেক সুন্দর। তারপর জঙ্কুক আর তে ডুব দেয় ভালোবাসার রাজ্যে। মাঝরাতে জঙ্কুক ক্লান্ত হয়ে তের উপরে শুয়ে মুখে আর গালে কিস করে। এরপর বিছানা থেকে উঠে তেকে কুলে তুলে নেয়। কি করছো? কুলে নিচ্ছ কেন? ফ্রেশ হতে হবে যে, তাই। আমি অনেক ক্লান্ত জঙ্কুক। এখন ফ্রেশ না হলে সকালে বাবা মা আর জিমিন থাকবে, তখন কিভাবে ফ্রেশ হবে? লজ্জা লাগবে না? বলেই জঙ্কুক দুজনের কাপড় নিয়ে তেকে কোলে করে কলপারে যায়। তারপর জঙ্কুক নিজে কল চেপে আগে তেকে ফ্রেশ করিয়ে দেয়, এরপর নিজে ফ্রেশ হয়। ফ্রেশ হবার পর জঙ্কুক ওদের দুজনের কাপড় ধুয়ে আবারও তেকে কোলে করে রুমে নিয়ে আসে এবং বারান্দায় কাপড়গুলো মেলে দেয়। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না জঙ্কুক? কেন? এই যে আমার আর তোমার কাপড় ধুলে আবার এগুলো সহ আমাকে কোলে করে রুমে নিয়ে আসলে, এসব তো স্ত্রী হয়ে আমার করার কথা ছিল, কিন্তু তোমাকে করতে হচ্ছে। তের কথা শুনে জঙ্কুক বিছানায় শুয়ে তের মাথাটা নিজের বুকের উপর এনে বলে, তোমার জামাইটা যে বড্ড বেশি ভালোবাসে তোমাকে। হয়তো আমি টাকা পয়সা দিয়ে তোমাকে রানীর মতো করে রাখতে পারবো না, কিন্তু ভালোবাসা আর আদর যত্নে সবসময় তোমাকে রানীর মতো করে রাখবো। আমি আমার বাবা মার ভালোবাসা দেখেছি, ওনারা সবসময় আমাদেরকে খাওয়ানোর পর অনেকটা সময় নিয়ে একসাথে বসে খাবার খায় আর কথা বলে। হতে পারে বাবা আমার মাকে বিলাসিতা দিতে পারেনি, কিন্তু ভালোবাসা দিয়েছে অফুরন্ত। তুমিও থাকবে তো আমার মায়ের মতো পাশে? বলো না তে, আমি কথা দিচ্ছি তোমাকে সুখে রাখার জন্য আমি সবকিছু করব। কথা দিচ্ছি জঙ্কুক, আমিও আম্মার মতোই হব এবং আব্বা আম্মা তুমি আমি জিমিন আমরা সবাই অনেক খুশি থাকবো। তুমি দেখো আমাদের সুখের সংসার হবে, এই সংসারে আমি কারো বদনজর রাখতে দেব না। আই লাভ ইউ তে। লাভ ইউ টু জঙ্কুক। সকাল সকাল উঠতে পারবে তো? তুমিও উঠিয়ে দিবে। ঠিক আছে। তারপর তে আর জঙ্কুক ঘুমিয়ে পড়ে। সকালে অনেকটা দেরি করে উঠে জঙ্কুক আর তে, আর উঠবেই না কেন? মাঝরাতে ঘুমালে কি কেউ এত সকাল সকাল উঠতে পারে? সকালবেলা জঙ্কুকের মা জিন নাস্তা তৈরি করে জিমিনকে পাঠায় তে আর জঙ্কুককে ডাকতে। জঙ্কুক জিমিনের ডাক শুনে উঠে দেখে 7:30 বাজে। ওএমজি, এত বেলা পর্যন্ত কি করে ঘুমালাম আমি? তে, এই তে, ওঠো। এত সকাল সকাল ডাকছো কেন? মাত্র 7:30 বাজে। আমাদের এখানে এখন অনেক বেলা জান পাখি, তাড়াতাড়ি উঠে পড়ো। হাঁটতে একটু কষ্ট হচ্ছে জঙ্কুক। কষ্ট তো হবেই জান, তোমার জামাইটা যে অনেক শক্তিশালী। সে কি বলে এসব? মুখে তো দেখছি কিছুই আটকায় না তোমার। তারপর জঙ্কুক আর তে ফ্রেশ হয়ে খাবার খেতে আসে। তে ভেবেছিল দেরি করে ওঠার কারণে হয়তো জিন কিছু বলবে, কিন্তু না। জিন থেকে কিছু না বলে খাইয়ে দিতে লাগলো, আর নামজন খাইয়ে দিতে লাগলো তার ছেলে মেয়েদেরকে। ওগো শুনছো, খামার থেকে সব দুধ আর ডিম বাজারে নিয়ে যেও না, কয়েকটা ডিম আর দুধ পাঠিয়ে দিও বাড়িতে। কিন্তু তুমি তো সব সময় বিকেল বেলা খামার থেকে দুধ আর ডিম আনতে বলো, আজকে এত সকাল সকাল বললে যে? তোমাকে আনতে বলেছি, তুমি আনবে, এত প্রশ্ন করো কেন? নামজন আর কিছু না বলে নিজের খাবার শেষ করে খামারে যাওয়ার জন্য যেই রওনা হবে, তখনই জঙ্কুক বলে, বাবা মা আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, তোমরা দোয়া করো চাকরিটা যেন হয়ে যায়। তারপর জঙ্কুক চলে যায়, আর নামজন খামারে যাওয়ার আগে জিমিনকে বলে যায় তের সাথে গল্প করতে। একটু পর বেশি কাজ থাকার কারণে নামজন নিজে না আসতে পেরে বান্টুর হাত দিয়ে ডিম আর দুধ পাঠিয়ে দেয় বাড়িতে। বান্টু হলো নামজনের দূর সম্পর্কের ভাইয়ের ছেলে। ডিম আর দুধ আসার পর জিন 2টা ডিম সিদ্ধ আর 2 গ্লাস দুধ গরম করে তে আর জিমিনকে দেয়। শাশুড়ি মা, সকালের ব্রেকফাস্টে এগুলো কেন?
ঠিকমতো যেন হাঁটতে পারো, তার জন্য দুধ আর ডিম খেয়ে ওষুধটা খেয়ে নিও। গাদা একটা জামাই পেয়েছো। জিন এটা বলে রুম থেকে যেতে যেতে জিমিনকে বলে, জিমিন আম্মাজান, আজকে তোমাকে স্কুলে যেতে হবে না, বাড়ির সাথে বসে গল্প করো। আর শোনো, একটু পর তে আম্মাজানকে নিয়ে বাড়ির পেছনের বাগান থেকে ফলগুলো পেড়ে নিয়ে এসো। আর এই যে তে আম্মাজান, আপনি লম্বা একটা ঘোমটা দিয়ে তারপর যাবেন, না হলে পাড়া প্রতিবেশীরা খারাপ বলবে। কথাটা বলে জিন চলে যায়। জিমিন আর তে কিছুক্ষণ গল্প করে তারপর বাগানে গিয়ে ফল তুলতে থাকে। বাগান দেখে তে তো অবাক, কারণ এমন বাগান তো মোবাইলে ছাড়া আর কোথাও দেখা যায় না। কিন্তু তার শ্বশুর বাড়িতে এটা সত্যিই আছে। তে আর দেরি না করে বাগানের কয়েকটা ভিডিও করে আর সেগুলো এডিট করে ফেসবুকে ছেড়ে দেয়। বাগান থেকে ফল পেড়ে আনার পর তে জিনকে জিজ্ঞাসা করে, শাশুড়ি আম্মা, এতগুলো ফল দিয়ে কি করবেন? পরশুদিন তোমার ফুপ্পি শাশুড়ি আসবে তার ছেলের বউকে নিয়ে, এই জন্য বলেছে আচার বানিয়ে রাখতে। যত সব ঢং এগুলা, বুঝতে পারলা ভাবি? পোলার বউরে দেখাইতে আইব না, উল্টা ওই বেরিয়ে হ্যাঁ পোলার বউরে দেখাইতে আইব আমরা কতটা গরিব। হ্যাঁ তারা আইলে তো আমি কথাই কইতাম না তাগো লগে। যে কীর্তি কাহিনী কইরা রাখছে আমগো লগে, সেগুলা মনে হইলে নিজের প্রতি নিজের ঘেন্না মনে হয়, ঘেন্না। ননদি, তুমি এগুলো কোন ভাষায় কথা বলছো? এগুলো হচ্ছে গ্রামের ভাষা ভাবি। আসলে আমি এই ভাষাতে একটু কমফোর্ট ফিল করি, তাই বলে সবসময় যে গ্রামের ভাষায় কথা বলি তা কিন্তু নয়, মাঝে মধ্যে একটু শুদ্ধ বলি। আচ্ছা জিমিন, ফুপুরা কি তোমাদের থেকে বেশি বড় লোক? আর ওনারা এখানে এসে তোমাদের সাথে কথা বলবে না কেন? কি করেছে ওনারা? বড় লোক না ছাই, কথায় আছে না খালি কলসি বাজে বেশি, ওরা হচ্ছে ঠিক তাই। ওদের সাথে কথা বলার চেয়ে না বলাই ভালো। কি করেছে জানো? কয়েকদিন আগে জাঁকজমকভাবে ছেলের বিয়ে করেছে, কিন্তু ওই বিয়েতে আমাদের দাওয়াত দেয়নি। মানলাম আমরা না হয় বড় মানুষ, মানিয়ে নিতে পারবো, কিন্তু আমার মেয়েটা তো ছোট মানুষ ছিল, অন্তত ওরা বলতে পারতো। জানো কত আশা করে বসেছিল আমার মেয়েটা ফুপ্পির ছেলের বিয়েতে যাবে বলে, কিন্তু আমার মেয়ের আশার মধ্যে পানি ঢেলে দিল তারা। আমার জঙ্কুক আব্বাজান তো বিয়ে বাড়ির আচার অনুষ্ঠান এসব কিছু পছন্দ করে না। জানেন তে আম্মাজান, ওরা দাওয়াত না দিয়ে কারণ হিসেবে কি বলেছিল? ওদের ছেলে শ্বশুর বাড়ির লোকেদের ধারে কাছে নাকি যাওয়ার মতো যোগ্যতা আর পোশাক কোনোটাই নেই আমাদের। তাদের এমন অহংকারী কথা শুনে জিমিন আম্মাজান অনেক কষ্ট পেয়েছিল। জিমিন আম্মাজানের কষ্ট দেখে জঙ্কুক আব্বাজানও অনেক কষ্ট পেয়েছে। দুদিন কিছু খায়নি, খাবে কি করে বলেন? জিমিন আম্মাজান যে আমাদের তিনজনের কলিজা। শাশুড়ি মা, এতদিন তিনজনের কলিজা ছিল, এখন থেকে চারজনের কলিজা। আজ থেকে জিমিনও আমার কলিজার বোন। তুমি জানো ভাবি, কত জমকালো ভাবে আয়োজন করে ওদের বিয়েটা হয়েছে। মন খারাপ করো না জিমিন, এর থেকেও বেশি বড় করে আমরা তোমার বিয়ের আয়োজন করব। তখন ওদেরও আমরা দাওয়াত দেব না, শুধু ভিডিও পাঠাবো, দেখবে যদি আর লুচির মতো ফুলবে। না না না, দাওয়াত তো দিতে হবে। দাওয়াত দিয়ে বলবো এসে গিলে যান। আমার মেয়েটাকে এত বড় স্বপ্ন দেখাবেন না তে আম্মাজান, পরে ওর ছোট মনটা ভেঙে যাবে। মন ভাঙবে কেন শাশুড়ি আম্মা? আমরা জিমিকে ধুমধাম করেই বিয়ে দিব, আপনি দোয়া করবেন, তাহলে আমরা সবকিছু করতে পারবো। তের সাথে কথা বলা শেষ করে একটু পর জিন একা একা ফলগুলো কাটতে থাকে। জিনকে ফল কাটতে দেখে তে বলে, শাশুড়ি মা, আমি আপনাকে কাটতে সাহায্য করি, জানি না এগুলো কিভাবে বানায়, তবে আমি শিখতে চাই। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন, আপনি আর জিমিন আম্মাজান মিলে ফলগুলোর খোসা ছাড়িয়ে একপাশে রাখেন, তাহলেই হবে। তারপর তারা তিনজন মিলে আচার বানানোর কাজ শেষ করে। তেকে নিজের সংসারে পেয়ে জিনের মনে হচ্ছে এইবার বুঝি তার সংসারটা সত্যিই পরিপূর্ণ হলো। দুপুরে জিমিন আর তেকে খাইয়ে দিয়ে জিন একা একা বসে খাবার খেতে লাগলো। জিনকে একা একা খেতে দেখে তে এসে জিনের পাশে বসলো। কি হলো তে আম্মাজান, আপনি রুমে যাননি? আপনি খান শাশুড়ি মা, আমি আপনার পাশে বসি। আমি থাকতে আপনি একা একা খাবেন কেন? তের কথা শুনে জিনের চোখে পানি চলে আসে আর মনে মনে বলে, আমার এই সুখের সংসারে যেন কারো নজর না লাগে। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তখনই জঙ্কুক হতাশ মুখে বাড়ি ফিরে আসে, হাতে কিছু বাজার এবং তে আর জিমিনের জন্য ফুসকা নিয়ে। জঙ্কুককে এমন হতাশ মুখে দেখে জিন জিজ্ঞাসা করে, এই কি বাজার, কি হয়েছে আপনার? মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? মা, আমার চাকরিটা হয়নি। কেন হয়নি বাবা? কারণ ওনারা মাস্টার্স কমপ্লিট করার লোক চেয়েছে, আমি তো মাস্টার্স কমপ্লিট করতে পারিনি মা। জানি না কি আছে কপালে। চিন্তা করো না বাজান, দেখবে একদিন ঠিকই হবে। এখন চলো কিছু খেয়ে নেবে। নাস্তা করে সবাই নামজনের জন্য ওয়েট করছে, কারণ নামজন অন্য সময় কখনো এত দেরি করে বাড়িতে ফিরে না। তারপর রাত 8টা বাজে নামজন বাড়িতে আসে। নামজনকে দেখে জঙ্কুক বলে, বাবা, আজকে তোমার বাড়িতে ফিরতে এত দেরি হলো যে? আসলে আব্বাজান তে আম্মাজানের জন্য দুইটা জামা কিনে আনলাম, কারখানা থেকে মার্কেট তো অনেক দূর, তাই দেরি হয়েছে। বাবা, তোমার ছেলেটা কত স্বার্থপর তাই না? এতদিন নিজে বোঝা হয়ে খেয়েছে আর এখন বউকেও খাওয়াচ্ছে। শোনো বোকা ছেলে, বাবা মায়ের কাছে তার ছেলে মেয়ে কখনো বোঝা হয় না, আর তে মামনি তো আমারই মেয়ে, সে কেন বোঝা হবে? কথাটা শুনে তে নামজনকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ আব্বাজান, আপনি একদম ঠিক বলেছেন, আমি আপনার মেয়ে। তারপর জঙ্কুক আর জিমিনও এসে জড়িয়ে ধরে নামজনকে। রাতের বেলা খাওয়ার সময় জঙ্কুক নামজনকে বলে, বাবা, আজকেও না আমার চাকরিটা হয়নি, ওনাদের নাকি মাস্টার্স কমপ্লিট করা লোক লাগবে। আব্বাজান এত চিন্তা করছেন কেন? আমি তো এখনো বেঁচে আছি, এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। খাওয়া দাওয়া শেষ করে
তে আর জঙ্কুক তাদের রুমে চলে যায়। রুমে গিয়ে জঙ্কুক থেকে বুকে জড়িয়ে বলে, জানো বউ, তোমাকে না সারাটা দিন অনেক মিস করেছি, তার সাথে খারাপও লেগেছে। কেন খারাপ লেগেছে? কেন খারাপ লাগবে না বলো তো? তোমার জামাই হওয়ার কোনো যোগ্যতাই নেই আমার। সামান্য একটা জামা কিনে দিতে পারি না তোমাকে, সেই সামর্থ্যও যে নেই আমার। এখন শুধু মনে হচ্ছে তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। তবুও আমি খুশি, এত সুন্দর একটা পরিবার দিয়েছো, এটা কোটি কোটি টাকার থেকেও বেশি। আর আমি, আমার আদরগুলো, এসব কি তোমার কাছে গেছে মনে হয় না? হবে না কেন? তুমি আর তোমার আদরগুলো হচ্ছে আমার হাঁটতে না পারার কারণ। তুমি জানো আজকে শাশুড়ি মা ব্যাপারটা খেয়াল করেছে, পরে উনি আমাকে দুধ ডিম ওষুধ দিয়েছে খাবার জন্য। তার মানে তো তোমার শরীরে এখন অনেক শক্তি আছে, তাহলে আর দেরি করছি কেন? আবারও তোমার না হাঁটতে পারার কারণ হয়ে যায়, কি বলো? কথাটা বলেই জঙ্কুক শুরু করে তের উপর তার রোমান্টিক অত্যাচার। পরের দিন সকালবেলা জঙ্কুক তাড়াতাড়ি উঠে যায় আর তেকেও ডেকে দেয়। আজকে আমরা নিশ্চয়ই ঠিক সময় উঠেছি, তাই না? জি না, আজকে আমরা ঠিক টাইম মতো উঠতে পারিনি। শুয়ে না থেকে তাড়াতাড়ি ওঠো। তারপর তেকুক ফ্রেশ হয়ে খাবার রুমে যায়। জঙ্কুক, আজকেও কি তুমি ইন্টারভিউ দিতে যাবে নাকি? যেতে তো হবেই বাবা, কারণ আমি যদি কিছু একটা না করি তাহলে যে তোমার অনেকটা কষ্ট হয়ে যাবে সংসারটা চালাতে। অনেক তো খাটাখাটি করেছো আমাদের জন্য, এবার না হয় একটু রেস্ট নাও। বাবারা কোনোদিনও রেস্ট পায় না আর নিতেও চায় না। সবসময় বাবারা চেষ্টা করে তাদের সন্তানরা যেন একটু ভালো থাকে। জঙ্কুক আর আনাম চলে যাওয়ার পর জিমিনও রেডি হয়ে স্কুলে চলে যায়। এক এক করে সবাই চলে যাওয়ার পর জিন তের মুখের দিকে তাকায় আর দেখতে পায় ঘুম পুরোপুরি না হওয়ার কারণে তের চোখগুলো ছোট হয়ে আছে। তেকে এই অবস্থায় দেখে জিন বুঝতে পেরেছে রাতে কেন ঘুম হয়নি, তাই তেকে ডেকে বলল, শুনেন তে আমাজান, আপনি আর দাঁড়িয়ে না থেকে নিজের রুমে গিয়ে শুয়ে থাকেন। না থাক শাশুড়ি মা, আমি আপনাকে সাহায্য করব। না আম্মাজান, আপনাকে যা বলেছি তাই করেন। আমি এখন খামারে যাব ডিম দুধ আর মুরগি আনার জন্য। আপনি রুমে গিয়ে একটু ঘুমিয়ে নেন, আমি আসলে না হয় সাহায্য করবেন। জিনের কথা শুনে তে সত্যি অবাক হয়। সবাই বলে শাশুড়ি নাকি কখনো মা হয় না, কিন্তু তার শাশুড়ি কিভাবে মায়ের মতো সব খেয়াল রাখে। শাশুড়ি মা, আপনাকে একটা কথা বলি। বলেন। যখনই আমার শরীর খারাপ হতো তখনই আম্মু আমার খেয়াল রাখতো, এছাড়া কোনোদিনও রাখিনি ভালো করে। আপনার মতো যত্ন করে খাইয়ে দেওয়া তো দূরে থাক, ভালো করে যত্নও নিত না। কথাটা বলেই তে জিনকে জড়িয়ে ধরে। মন খারাপ করবেন না মাজান, আপনার মা যত্ন নেয়নি তো কি হয়েছে, আমি তো আছি, আমি অবশ্যই যত্ন নিব। এখন আর বুড়িদের মতো কথা না বলে একটু ঘুমান গিয়ে। জিনের কথা মতো তে রুমে গিয়ে একটু ঘুমায়। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গিয়ে দেখে কলপারে বালতিতে পানি। বালতিতে পানি দেখে তে বুঝতে পারে এটা জিন করেছে। তারপর তে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে দেখে জিন একা একা কাজ করছে। জিনকে কাজ করতে দেখে তে বলে, আম্মা আমি কি করব? ওইখানে ডিম দুধ রাখা আছে, ওইটাকে খেয়ে নেন। তারপর তে বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। এবার তো বলুন কি করব? শোনেন তে আমাজান, আপনাকে এত তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকতে হবে না। আপনি একটা কাজ করেন, টেবিলের উপরে আমি শসাগুলো রেখেছি, ওগুলো কেটে ফেলেন। জিমিন আম্মাজান টিফিন টাইমে খাবার খেতে আসবে বাড়িতে, তখন ওকে দিতে হবে এগুলো। এই শসাগুলো বাজারের থেকে আলাদা দেখতে কেন? ক্ষেতের জিনিস এমনই হয় আম্মাজান। তাছাড়া বাজারের শসার থেকে নিজের হাতে লাগানো শসার স্বাদ অন্যরকম হয়। দেখতে হয়তো বা ছোট হতে পারে, কিন্তু খেতে অনেকটা মজা। যাই হোক, শোনেন আম্মাজান, আমি রান্নাঘরের চালের উপর আচারগুলো রোদে দিয়েছি। আপনার যে যে আচারগুলো পছন্দ সেখান থেকে ছোট ছোট কৌটায় ভরে নিজের রুমে নিয়ে রাখেন। আমার স্বামীর হকের টাকায় কিনা, ওই মহিলাকে সবগুলো কেন দিয়ে দিব? আমি আপনার আব্বার মতো এতটা উদার মনের না। আমার স্বামী সন্তানকে যে ছোট করে কথা বলবে, পৃথিবীর সব থেকে বেশি ঘৃণা করি আমি তাকে। আমি তো শুধু আপনার আব্বার মুখের দিকে তাকিয়ে চুপ করে আছি, না হলে তো ওই মহিলাকে কখনোই আমি আমার বাড়িতে ঢুকতেই দিতাম না। জঙ্কুক আজকেও হতাশ মুখে বাড়িতে ফিরে। কি হয়েছে আব্বাজান, আজকেও কি চাকরিটা? হ্যাঁ মা, আজকেও চাকরিটা হয়নি আমার। তোমার আব্বাজানটা না কোনো কাজেরই না মা। এভাবে ভেঙে পড়বেন না আব্বাজান, নিজের আত্মবিশ্বাসটাকে ধরে রাখুন, দেখবেন একদিন আপনিও বড় কিছু করতে পেরেছেন। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ। এখন শুনেন, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিন, তারপর খাওয়া শেষ করে পুকুর থেকে কয়েকটা বড় বড় মাছ ধরে নিয়ে আসবেন। হঠাৎ মাছ ধরতে হবে কেন? ভুলে গেলেন নাকি? কালকে তো আপনার ফুপি আসবে। আমাকে ক্ষমা করো মা, আমি ওই মহিলার জন্য মাছ ধরতে পারবো না। বাবাকে বলো মাছ ধরতে। মায়ের কথা শুনবেন না তো আব্বাজান? ঠিক আছে, আর কখনো আপনাকে কোনো কিছু করতে বলবো না। তারপর জঙ্কুক রাগ করে কিছু না খেয়ে পুকুরে চলে যায়। আর কিছুক্ষণ পর কয়েকটা বড় বড় মাছ নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে মাছ নিয়ে আসার পর জিন আর জিমিন কাটতে শুরু করে। আর এদিকে জিন তেকে শিখিয়ে দিয়েছে জঙ্কুককে বুঝিয়ে শুনিয়ে খাওয়ানোর জন্য। জঙ্কুক ফ্রেশ হয়ে রুমে গিয়ে চুপচাপ গাল ফুলিয়ে বসে আছে। তখনই তে খাবার নিয়ে রুমে আসে। এই নাও, মা তোমার জন্য পিঠা বানিয়েছে, খেয়ে নাও। খাবো না, নিয়ে যাও সামনে থেকে, বিরক্ত লাগছে। একটু খাও প্লিজ। জঙ্কুক চোখ লাল করে তের হাতে থাকা খাবারটাকে মাটিতে ফেলে দিয়ে তেকে জোরে একটা ধমক দিয়ে বলে, আমি একবার বলেছি না খাবো না,
তারপর জোর করছে কেন? জঙ্কুক থেকে এত জোরে ধমক দেওয়ার কারণে তে কান্না করে দেয়। তের কান্না দেখে জঙ্কুক শান্ত হয়ে যায় আর তের হাত ধরে টেনে এনে পাশে বসায়। ছাড়ো, কথা বলবেন আমার সাথে। সরি জান পাখি, আসলে ফুপ্পি আসবে শুনে অনেক রাগ উঠে গেছে মাথায়। জানো তে, মানুষ যখন চার থেকে বেশি পেয়ে যায় তখন সে অহংকারী হয়ে যায়। যেমন আমার ফুপ্পি বাবাকে না জানিয়ে পালিয়ে বিয়ে করে ফেলে। ফুপ্পির শ্বশুর বাড়ির লোকেরা অনেক বড়লোক হয়, তাদের সাথে তালে তাল মিলিয়ে চলার জন্য বাবাকে অনেক কষ্ট করতে হয়েছিল। কিন্তু দিন শেষে আমার সেই ফুপ্পি কি করেছে জানো? বাবাকে সবার সামনে অপমান করেছে, ওনার ছেলের বিয়েতে দাওয়াত না দিয়ে। এমনকি এটাও বলেছে ওনার শ্বশুরবাড়ির লোকদের সাথে চলাফেরা করার জন্য পরিবেশ, যোগ্যতা আর কাপড়ও নাকি আমাদের নেই। আমার সবচেয়ে বেশি কষ্ট তখন লেগেছিল যখন জিমিন জানতে পারলো আমাদের বিয়েতে দাওয়াত দেয়নি। জানো মেয়েটা কত কিছু কিনে রেখেছিল বিয়েতে যাবে বলে। বলতে গেলে সবচেয়ে বেশি খুশি হয়েছিল আমার বোনটা, কিন্তু সেই হাসি খুশি মুখটা এক নিমিষেই হারিয়ে গিয়েছিল বিয়ে বাড়িতে যেতে পারবে না শুনে। সেদিন অনেক কান্না করেছিল আমার বোনটা। একটা মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে বলো তো? এত কিছু করার পরও ওই মহিলা তার পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে আসবে শুধুমাত্র রাক্ষসের মতো খাওয়ার জন্য। এটা ভেবেই আমার আরো বেশি রাগ হচ্ছে। আমার যেদিন অনেক টাকা হবে সেদিন এই অপমানের জবাব আমি ফুপ্পি এবং তার পরিবারকে অবশ্যই দিব। আচ্ছা ঠিক আছে, আমাদের যখন সময় আসবে তখন আমরা জবাব দিয়ে দিব। এখন প্লিজ খেয়ে নাও। বাবা বাড়িতে আসলে একসাথে খাবো, কিন্তু বাবা এখনো বাড়িতে কেন আসছে না সেটাই তো বুঝতে পারছি না। একটু পর নামজেন বাড়িতে এসে জিনের কাছে পানি চায়। তখনই জঙ্কুক এক গ্লাস পানি এনে নামজেনের হাতে দিয়ে জিজ্ঞাসা করে, এত দেরি হয়েছে কেন বাবা বাড়িতে আসতে? হয়ে গেছে আব্বাজান, ইচ্ছে করে তো আর দেরি করিনি। আচ্ছা বাবা, তুমি কেন বলেছো ফুপ্পিকে আমাদের বাড়িতে আসতে? সেদিনের অপমানের কথা কি ভুলে গেছো? না আব্বাজান, আমি ভুলিনি। এ বাড়িতে আসতে বলেছি কারণ আমরা তো আর আপনার ফুপ্পির মতো না। আপনার ফুপ্পির মতো যদি আমরাও একই কাজ করি তাহলে আপনার ফুপ্পি আর আমাদের মধ্যে কি পার্থক্য রইল? আমি তোমাকে বলে দিলাম বাবা, কালকে যদি কোনো অপমান করার চেষ্টা করে তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, সে যতই আমার ফুপ্পি হোক না কেন। হয়েছে তো আব্বাজান, আর রেগে থেকো না। কপালে যা ছিল তাই তো হয়েছে। এবার তে আম্মাজানকে নিয়ে রুমে যাও, অনেক রাত হয়ে গেছে, তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালবেলা জঙ্কুক ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যায়। নামজেন আর আজকে খামারে যায় না কারণ সে ছুটি নিয়েছে। জঙ্কুকও ইন্টারভিউ দেওয়ার জন্য যেত না, কিন্তু তার ফুপি যে কথায় কথায় অপমান করে সেটা তার সহ্য হয় না। এর জন্য ইন্টারভিউ দেওয়ার নাম করে বাড়ি থেকে চলে গেছে। জিন সকাল থেকে একা হাতে সকল কাজ করছে। জিমিন আর তে মিলে ঘর গোছাচ্ছে। অবশ্য বেশি জিমিন করছে, কারণ তে যেহেতু কাজ করতে পারে না সেজন্য সে জিমিনের থেকে দেখে দেখে যতটুকু পারছে করে নিচ্ছে। একটু পর নামজেনের সাথে তার বোন আয়ু এবং তার পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে ঢুকে। বাড়িতে ঢোকার পর আয়ুর ছেলের বউ লিসা বলে ওঠে, ও মাই গড, ছি, এসব কি দেখছি আমি? এদের ঘর বাড়ি এমন কেন? মম, তোমাকে আমি হাউ মাচ করে বলেছিলাম মাই লিসা ডার্লিং কে এখানে এনো না, বাট ইউ তো আমার কোনো টকে লিসেন করলে না। ইউ নো আব্বাজান কেমন আছেন? ও মাই মাদারের ব্রাদার, ইউ আমাকে হোয়াই ড্যাড জান বলে টক করছেন। আমাকে আর ড্যাড জান বলে কল করবেন না, লিসেন করতে বোরিং লাগে। হ্যাঁ ভাইজান, এইসব আব্বাজান টাব্বাজান বলে আমার ছেলেকে ডাকবে না। আরে আপা, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। আসছি আসছি। অফ, কি গরম! তোরা এখানে কিভাবে থাকিস এত গরমের মাঝে? অনেকদিন ধরে আছি তো, তাই গায়ে শুয়ে গেছে। যাই হোক, বাদ দেন এসব কথা। এটা বুঝি আমাদের ইয়োনো বাবার বউ? হ্যাঁ, এটাই আমার ছেলের বউ। যেমন সুন্দর তেমন শিক্ষিত। বড় লোকের মেয়ে বলে কথা, শিক্ষিত তো হবেই। বৌমা, দাঁড়িয়ে না থেকে মামার মালকে সালাম করো। ও শ্বশুর, সে কি বলেন এইগুলা? আমি সালাম করব ওনাদের? ও মাই গড, মাদার ইন ল, আপনি হোয়াইট চুপ করে আছেন। সামথিং সে ইওর হাজবেন্ড। ইউ জংসুক ডার্লিং, কি বলছো এগুলা? তুমি জানো না আমার ছেলের বউ কোন পরিবারের মেয়ে? ও কেন সালাম করতে যাবে? যাই হোক, ওই বিষয় বাদ। শুনলাম জঙ্কুক নাকি কোন মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করেছে। সে মেয়ে কই? দেখি না কেন? জিন ভাবি, ডাকো, আমরা একটু পরিচয় হই। সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য জিন তেকে রুম থেকে নিচে নিয়ে আসে। তেকে দেখার পর সবার চোখ একদম কপালে উঠে গেছে। ইউনো তেকে দেখার পর পলকহীন দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, ওএমজি, জঙ্কুকের ওয়াইফ হোয়াই এত বিউটিফুল। মাই আইস তো সরাতেই পারছি না। দিস বিউটিফুল গার্ল কখনোই জঙ্কুকের ওয়াইফ হতে পারে না। জঙ্কুক তো একটা পুর ম্যান, তাহলে হোয়াই ওর বউ এত বিউটিফুল? আমি তো কিছুতেই আন্ডারস্ট্যান্ড করতে পারছি না। এরপর তে সবাইকে সালাম দেয়। জিন পায়ে ধরে সালাম করতে বললে তে বলে, আম্মা, আমি তো মুখে সালাম দিয়েছি, কিন্তু লিসা ভাবি তো আপনাদেরকে মুখেও দেয়নি। পায়ে ধরে সালাম করা তো দূরে থাক, তাহলে আমি কেন ওনার শ্বশুর শাশুড়িকে পায়ে ধরে সালাম করতে যাব? আর এই যে লিসা ভাবি, শোনো, সালাম দিতে হয় সম্মানের জন্য, বড়লোক ছোটলোক বিবেচনা করে দিতে হয় না। ফুপ্পিজান দেখছনি কেটা শিক্ষিত আর কেটা অশিক্ষিত? এই কি নামজেন ভাই, তুমি আমাকে এই কথা বললো কেন? আসলে আমার জিমিন আম্মাজান এখন অনেক ছোট, কিছু মনে করবেন না আপা। তে আম্মাজান, ওনাদেরকে নাস্তা দাও।
নাস্তা খাওয়ার সময় আয়ু এবং তার ছেলের বউ লিসা নাক ছিটকিয়ে অনেক ধরনেরই কথা বলছিল। খাওয়া দাওয়া শেষ করে আয়ু হাত ধোয়ার জন্য উঠে যেতে নিলে তে এসে বলে, বেজান বিকেলে নাস্তা কি খেয়ে যাবেন নাকি একেবারে বাসায় গিয়ে খাবেন? বাসায় গিয়ে কেন খাবো, আমরা এখানে একদিন থাকবো। ও আচ্ছা, একদিন থাকবেন? তো বিকেল বেলা কি গিলবেন, না মানে কি খাবেন যদি বলতেন। লিসেন, আমরা যেই ধরনের খাবার খাবো সেগুলো তুমি বানাতে পারবে না, কজ তুমি হচ্ছে গ্রামের বউ। জীবনে এই ধরনের খাবার তুমি দেখোনি। দেখিনি তো কি হয়েছে, আপনাদের জন্য তো বানাবো, তাই না? এখন দেখে নিব, বলুন আপনারা কি খাবেন। আমরা চাইনিজ খাবার খাবো। তে আগে থেকেই জানতো লিসা এই ধরনের চাইনিজ খাবারের কথাই বলবে, তাই সেখানে সময় নষ্ট না করে এক দৌড়ে রুমে গিয়ে জংকুককে কল করে আর আসার সময় কি কি আনতে হবে সেগুলো বলে দেয়। বিকেলের দিকে জংকুক বাড়িতে ফিরে আসার সাথে সাথে ইয়োনো জংকুককে বলে, জংকুক মাই ব্রো, আমরা হোমে এসে লিসেন করলাম ইউ নাকি ইন্টারভিউ দিতে বাইরে গো করেছিলে, তো ইউর জবটা কি হয়েছে? জংকুক ইয়োনোর কথার জবাব দিতে যাবে তখনই তে এসে বলে, তুমি চলে এসেছো, তোমার জন্য আমি কলপারে পানি তুলে রেখেছি, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য টেবিলে খাবার বেড়ে দিচ্ছি। জংকুক তের হাতে বাজারগুলো দিয়ে কলপারে চলে যায়। কলপার থেকে আসলে জংকুক খাবার টেবিলে বসে। এরপর তে নিজের হাত দিয়ে জংকুককে খাইয়ে দিতে লাগে। এই দৃশ্যটা দূর থেকে ইয়োনো খেয়াল করে। কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকার পর লিসাকে বলে, ও মাই লিসা ডার্লিং, সি দ্যাট জামাইবো, হাউ রোমান্টিক। ইউ কখনোই তো এতটা কেয়ারের সাথে আমাকে ইটিং করে দিতে পারবে না। হয়তো জংকুকের কাছে মানি নেই, বাট ওর কাছে সত্যিকারের ভালোবাসা আছে। ইউনো বেবি, আমি এসব ঢং করার জন্য তোমাকে বিয়ে করিনি। লিসা তো সবার সামনে ঢং বলে দিল, কিন্তু মনে মনে ওর একটু হিংসা হচ্ছে। ভালোবাসা এমন একটা জিনিস যেটা নিজের কাছে না থাকলে অন্যজনের কাছে যদি সেটা থাকে তাহলে তো হিংসা লাগবেই। তো যাই হোক, জংকুক খাওয়া দাওয়া শেষ করে আরেমের পাশে গিয়ে বসে, কারণ সে জানে তার ফুপ্পি কতটা নিচু মনের। সে যখন তখন তার বাবাকে অপমান করতে পারে। আর এদিকে তে এবং জিমিন চলে যায় রান্নাঘরে, কারণ তে মাটির চুলায় রান্না করতে পারে না। তাই জিমিনকে চুলার সামনে বসিয়ে দিয়েছে। জিমিন রান্না করবে আর তে জিমিনকে হেল্প করবে। রান্না করা শেষ হলে চাইনিজ খাবারগুলো লিসাদের সামনে দেয়। লি জংসুক ডার্লিং, দেখেছো এই মেয়েটা চাইনিজদের খাবারও রান্না করতে পারে। শুনেন ফুপি জান, আমার ভাবি হ্যাঁ কোনো গ্রামের মাইয়া না, শহরের মাইয়া। ঢাকা শহরে এত গুছিয়ে বড় বাড়ি তুমি বিয়ের আগে এত বড় বাড়ি কখনোই দেখোনি, বিয়ের পরে হয়তোবা দেখেছো। ও মাই আঙ্কেলের ডটার ইন লতে, ইউর জন্য আমার অনেক আফসোস হচ্ছে। মাই জংকুক ব্রো তো ইউকে সামথিংই দিতে পারবে না। ইউ তো এর চেয়ে বেশি ভালো কিছু ডিজার্ভ করো, লুক লাইক আমার মতো। আমি কি ডিজার্ভ করি না করি সেটা না হয় আমাকে ভাবতে দেন ভাইজান, আপনি আপাতত আফসোস করে যান। আরেকটা কথা ভাইজান, জংকুক যে আমাকে কিছু দিতে পারছে না তারপরেও আমি ওর সাথে সুখে আছি। লিসা ইয়োনো খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে গল্প করছিল। একটু পর জিন তেকে নিজের হাত দিয়ে খাইয়ে দিচ্ছে। এই দৃশ্যটা দেখার পর আয়ু চুপ থাকতে না পেরে জিনের সামনে এসে বলতে থাকে, অন্যের মেয়েকে এত দরদ দেখিয়ে কি লাভ, বুড়ো বয়সে তো তোমাকে সেই বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলে রাখবে। ফুপি জান, আপনি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছেন। জিন তেকে থামিয়ে দিয়ে আয়ুকে বলতে থাকে, শোনেন আপা, এই কাহিনীটা হয়তোবা আপনার বৌমা আপনার সাথে করতে পারে, কিন্তু আমার বৌমা কখনোই করবে না, কারণ ও অন্যের মেয়ে না, আমার মেয়ে। কথায় আছে না, যে যেমন তার কপালে পড়ে তেমন, এটা একদম সত্যি কথা। আপনি যেমন অহংকারী হিংসুটে, আপনার বৌমাও তেমনই। এত বড় কথা আমাকে এই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। আয়ু জিনকে জ্বালাতে এসে নিজেই ওদের সুখ দেখে জ্বলে এখান থেকে চলে গেল। আয়ু চলে যাবার পর কেটে যায় অনেক দিন। জংকুক জিন তে জিমিন প্রায় খেয়াল করে। নামজুন অনেক রাত করে বাড়িতে আসে, কিন্তু কেউ কিছু বলে না। এভাবে কেটে যায় আরো কয়েকটা দিন। জংকুক অনেক ইন্টারভিউ দেওয়ার পর অবশেষে একটা চাকরি পায়, কিন্তু বেতন বেশি না, খুবই কম। তারপর জংকুক রাতের বেলা খাওয়ার পর হঠাৎ করে তার মনে আসে চাকরির খবরটা তার বাবা মাকে জানানো দরকার। তাই সে আর দেরি না করে খাবারের ঘরে চলে যায়, আর সেখানে গিয়ে শুনতে পায় জিন নামজুনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা নামু, কি হয়েছে তোমার? তুমি প্রতিদিন দেরি করে বাড়িতে আসো কেন? অফিস থেকে হেঁটে আসি আর একটু ওভারটাইম করি, কি করব বলো, একজন সদস্য বেড়েছে। এদিকে জংকুক আব্বারও কোনো চাকরি নেই। আমি যদি একটু ওভারটাইম না করি তাহলে সংসার চালাবো কি করে? আমি তো আমার মেয়েটাকে অযত্নে রাখতে পারি না, তাই না? জংকুকের রুমে আসতে দেরি হওয়ায় তে জংকুককে ডাকতে এসে কথাগুলো সেও শুনতে পায়। বাবার এমন কথা শুনে জংকুকের চোখ দিয়ে পানি পড়ছে। সে সত্যিই কতটা অযোগ্য সন্তান, নিজের বাবা মার জন্য কিছুই করতে পারছে না। জংকুক আর নামজুনকে কিছু না বলে নিজের রুমে চলে আসে। রুমে আসার পর তে জিজ্ঞাসা করে, এই কি জংকুক, তুমি কান্না করছো কেন?
আমি সত্যিই কতটা অযোগ্য তাই না? না ভালো সন্তান হতে পারলাম, না ভালো স্বামী, স্ত্রীর দায়িত্বটা পর্যন্ত নিতে পারছি না। তুমি খুব ভালো সন্তান, তার সাথে খুব ভালো স্বামী। হয়তো আমাদের সময়টা এখন খারাপ যাচ্ছে, কিন্তু সবসময় তো আর সময় খারাপ থাকবে না। ভালো সময়টা কবে আসবে তে? আমি কবে ফোটাতে পারবো আমার মা বাবার মুখে হাসি? বলতে পারো কবে কমবে আমাদের এই কষ্ট? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমি ভেবে নিয়েছি তে চাকরিটার পাশাপাশি অন্য কিছু করব। কারণ এত অল্প বেতনে আমি কখনোই চালাতে পারবো না এই সংসারটা। হ্যাঁ করো, আমি তোমার সাথে আছি সব সময়। তুমি যদি আমার পাশে থাকো আমি সবকিছু করতে পারবো তে। তুমি শুধু আমাকে ছেড়ে যেও না, তাহলেই হবে। ঠিক আছে, যাবো না, এখন ঘুমাও। ঘুমাবো মানে? আজকে কি তোমার আদর ভালোবাসা লাগবে না? জি না, আজকে কোনো দুষ্টুমি হবে না, ঘুমাও। ঠিক আছে, গুড নাইট। পরের দিন সকালে জঙ্কুক নামজুন আর জিনকে সালাম করে অফিসে চলে যায়। জঙ্কুককে অফিসে যেতে দেখে নামজুন একটু খুশি হয়। অবশেষে তার ছেলেও যে দায়িত্ব নিতে শিখে গেছে। জিমিন স্কুলে চলে যাওয়ার পর তে সবসময় রুমে একাই থাকে। জিন তাকে কোনো কাজ করতে দেয় না, আর কাজ করতে দিলেও টুকিটাকি করতে দেয়, এর বেশি দেয় না। হঠাৎ করে তের রুমে থাকা আচারের সেই ছোট ছোট কৌটাগুলো তার চোখে পড়ে। তে আর দেরি না করে সাথে সাথে আচারের কয়েকটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেয়, আর ক্যাপশনে লিখে দেয় খেতে চাইলে কিনতে হবে। এরপর তে তার কমেন্ট বক্স চেক করে দেখে তার শ্বশুরের বাগানের ভিডিওতে 10,000 প্লাস ভিউ হয়ে গেছে, সাথে অনেক কমেন্ট। কমেন্টগুলো চেক করতে করতে তের চোখে সুগার একটা কমেন্ট পড়ে। কমেন্টে লেখা ছিল, আমার ছোট বোনটা তো দেখছি ভালো গিন্নি হয়ে গেছে। এটা দেখে তের চোখে পানি চলে আসে, কারণ জঙ্কুকের সাথে চলে আসার পর বাড়ির কারোর সাথে আর কথা হয়নি তার। তাই তেও কমেন্টের রিপ্লাই দিয়ে লিখে দেয়, মিস ইউ ভাইয়া। বিকেলবেলা জিমিন স্কুল থেকে আসার পর তের রুমে যায়। জিমিনকে দেখতে পেয়ে তে বলে, জানো জিমিন, আজকে কি হয়েছে? কি হয়েছে? ওই দিন যে বাগানের ভিডিওটা করেছিলাম, ওটা আমি ফেসবুকে ছেড়েছিলাম না, তো আজকে গিয়ে দেখি ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। জানো, 10,000 ভিউ হয়েছে ওইটার। কি বলছো তুমি এগুলো ভাবি? তার মানে তো তুমি সেলিব্রিটি। আমরা ভিডিও বানিয়ে ফেসবুকে ছাড়ি না, না হলে আরো ভিউ হতো। জিমিন তুমি কি বললে? বললাম আমরা তো ফেসবুকে ভিডিও বানিয়ে ছাড়ি না, যদি ছাড়তাম তাহলে আরো ভিউ হতো। সুগা তার মিস ইউ লেখাটা দেখে আর থাকতে পারলো না, কারণ সেও যে অনেক মিস করছে তার বোনকে। তাই আর দেরি না করে পরের দিনই চলে আসে জঙ্কুকের গ্রামে। কিন্তু সমস্যা হলো সে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ পর হঠাৎ করেই সুগা দেখতে পেল একটা স্কুল ড্রেস পরা মেয়ে তার দিকেই আসছে। মেয়েটা সুগার কাছাকাছি আসার পর সুগা মেয়েটাকে বলল, এই যে শুনুন। জি বলুন। জঙ্কুকদের বাড়ি কোনটা? আপনি কথা কাটা চাইছেন? আসলে আমি তের সাথে দেখা করতে চাই, কারণ আমি ওর। আচ্ছা, এতক্ষণে বুঝছি। ভাবিজানের ভিডিও একটা মাত্র ভাইরাল হয়েছে, আর এর মধ্যে আয়া পড়ছেন অটোগ্রাফ নেওয়ার লেখা। সুগা জিমিনের এমন ভাষা শুনে অন্য একটা লোকের কাছে জঙ্কুকের বাড়ির ঠিকানা জেনে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসে। ওই শয়তান বেটা, তুমি কইলা কেন? তোমার কে কয়বার কইছে? বেশি বুঝে একবারে। সুগা তার শ্বশুরবাড়িতে ঢুকতেই জানালা দিয়ে দেখতে পায় তেকে একটা মধ্যবয়স্ক মহিলা খুব যত্ন করে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। তে বসে বসে মোবাইল টিপছে আর ওই মহিলাটাকে কি যেন দেখাচ্ছে। হঠাৎ করে জিমিন পিছন থেকে বলে ওঠে, খারান, ঘরের ভিতর যাইবার দিমু না। জিমিনের এমন কথা শুনে জিন আর তে বাহিরে এসে দেখে সুগা দাঁড়িয়ে আছে। সুগাকে দেখতে পেয়ে তে দৌড়ে এসে জড়িয়ে ধরে। জিন আর জিমিন তো অবাক হয়ে পাশে দাঁড়িয়ে আছে। ভাইয়া তুই এসেছিস, আমাকে বলিসনি কেন? তুই আমাদের বাড়িতে আসবি, তুই জানিস তোকে কত মিস করেছি। তে আম্মাজান, এই ছেলেটা কি আপনার ভাই? হ্যাঁ আম্মা, এটা আমার ভাই। তারপর তে সুগাকে পরিচয় করে দেয় তার শাশুড়ির সাথে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ঘরের ভিতরে এসো। জিন সুগাকে ঘরে নিয়ে যাবার পর একটু সংকোচে পড়ে যায়, কারণ ছেলেটা এমন সময় এসেছে, সে এখন কি খেতে দিবে তাকে? যতই হোক ছেলের বউয়ের বাড়ির লোক বলে কথা, যে করেই হোক আপ্যায়ন তো করা লাগবেই। কিন্তু কি দিয়ে সে আপ্যায়ন করবে? ঘরে যে তেমন কিছু নেই, এখন যে খামারে গিয়ে মুরগি পাবে এমনটাও না, কারণ সকালবেলায় তো সব মুরগি ছেড়ে দিয়েছে। এসব কথা চিন্তা করতে করতে জিনের মুখটা মলিন হয়ে গেছে। জিনের মুখটা এমন দেখে তে জিজ্ঞাসা করে, শাশুড়ি মা, আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তা করছেন? আসলে তে আম্মা জান, তোমার ভাইকে আমি কি খেতে দিব বলো তো? এই মুহূর্তে যে ভালো কিছু নেই ঘরে। শাশুড়ি মা, আপনি তো ডিম খিচুড়ি রান্না করতে পারেন তাই না? আমার ভাইয়াকে আপাতত ডিম খিচুড়ি রান্না করে দেন। ভাইয়া ডিম খিচুড়ি খেতে অনেক পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডিম খিচুড়ি রান্না করে নিয়ে আসি। জিমিন, তুমি আমার ভাইয়ের সাথে একটু কথা বলো, আমি শাশুড়ি মাকে গিয়ে সাহায্য করি কাজে। আচ্ছা ঠিক আছে, যাও। এই যে শুনেন। ওএমজি, আপু আপনার ভাষা এরকম কেন? সেটা আপনি জেনে কি করবেন? বললাম যে আমারে বিয়ে করবেন না শাদি করবেন?
করবেন কোনটা? আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই তাই না, যে আপনাকে বিয়ে করব? হ্যাঁ, পাত্তাই দেব না। কত রঙ্গিলা প্রেম খাইলো গেলো, বড় বড় ডায়লগ বি দিল, কিন্তু কোনো কাম হয় না কা? ঘুইরা ফিরা সেই জিমিনের প্রেমে তাই পড়ছে পাপড়ি চিলাইয়া। এই যে আপু, শুনুন, আমার জুতা না এতটাও সস্তা না যে পিছলা খেয়ে কারো প্রেমে পড়ে যাব। আব্বে হালা কই কি আমার প্রেমে নাকি পাপড়ি চিলাইয়া পড়বো না? হ্যাঁ এবার ঠাসলো তোমার মতো রঙ্গিলা প্রেমে কত যে সামলাইছি ভুলে গেছি গা। আমি অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, কোথায় আমাকে একটু বসতে বলবেন, তা না করে দাঁড় করিয়ে রেখেছেন। বাড়িতে আসা মেহমানকে কেউ এভাবে দাঁড় করিয়ে রাখে? কেউ খাড়া করে রাখে না, মাগার আমি খাড়া করে রাখছি। কেন জানো? তুমি এই বাড়ির প্রিন্সেসের লগে খারাপ ব্যবহার করছো, যেটা প্রিন্সেসের ভালো লাগে না। কা তোমার আচার আচরণ একবারে খারাপ, কোন মাইয়া তোমার আর পছন্দ করব না, বুঝতে পারলা? জি আপা, আমি বুঝতে পেরেছি, এবার একটু বসি। আমি তোমার বইতে কইছি খারাপ হইয়া নেই। আচ্ছা, দাঁড়িয়েছি, এখন বলেন কি বলবেন। শোনো, তোমার আচার আচরণ ব্যবহার একদম ভালো না, চেষ্টা করো পরিবর্তন করার। যাও গিয়ে বহো। না আপা, এখন আর বসবো না, আমার না খুব জোরে একার দুই পেয়েছে, তাড়াতাড়ি ওয়াশরুমে যেতে হবে। আপনাদের ওয়াশরুমটা যেন কোন দিকে? কথাটা বলে সুগা সেখান থেকে চলে যায়। আহা, ভাবি জানো বাড়িটা কিন্তু সেই ভালো লাগছে প্রিন্সেসের। যাই গিয়ে সুন্দর করে সাজুগুজু করি, প্রিন্সেসের প্রিন্স আয়া পড়ছে। রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। সুগাও চলে যাচ্ছিল, তখন তার সামনে চলে আসে প্রিন্সেস। ওই খারাপ, আমারে কি তুমি চোখে দেখো না? চোখে দেখি না মানে? আমি না আপনার কথাটা ঠিক বুঝতে পারিনি, আবার বলবেন? আব্বে হারা কয় কি, হ্যাঁ নাকি চোখ বুঝে না? আই বুঝো, আইয়ের বাংলা নয়ন। এখন বুঝছো না আবার বুঝাইতে হইব? না আপু, আর বোঝাতে হবে না, আমি এবার খুব সুন্দর করে বুঝতে পেরেছি। আচ্ছা বুঝে থাকলে এখন কও, আমারে কি তোমার নয়নে লাগে না? কি যে বলেন না আপু, আপনার মতো এত বড় দামড়া বেডি আমার চোখের সামনে দাঁড়িয়ে আছেন আর আমার নয়নে লাগবে না, এটা কি কখনো হতে পারে? কি কইলা তুমি? মুখ সামলায় কথা কইবা। আমি কোনো বেডিতে দিই না, আমি হইতেছি গিয়া প্রিন্সেস। রাইট হইছি, ঘুমান লাগবো, এর লাইগা তোমারে ছাইরা দিলাম। নালে প্রিন্সেসের লগে বেয়াদবি করার শাস্তি যে কত ভয়াবহ সেটা বুঝাই দিতাম। কথাটা বলে জিমিন চলে যাচ্ছিল ওর রুমে ঘুমানোর জন্য, তখনই পিছন থেকে সুগা চেঁচিয়ে বলে, এই যে প্রিন্সেস, শুনেন, আমি আপনার সেই ভয়াবহ শাস্তিটা পেতে চাই। পরের দিন সকালবেলা সুগা ঘুম থেকে উঠে খাবার টেবিলে গিয়ে দেখে জিন থেকে খাইয়ে দিচ্ছে। হায় আফসোস আন্টি, আজকে আমার বোন আপনার ছেলের বউ বলে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন, আর আমি মেয়ের জামাই না বলে আমাকে খাইয়ে দেন না। এভাবে বলছো কেন বাবা, তুমিও তো আমার ছেলের মতোই। হায় আফসোস আন্টি, নিজের ছেলের মতো মনে না করে মেয়ের জামাইয়ের মতো মনে করলেই তো পারতেন। আব্বে হারা কয় কি? এবার আসো না, তোমারে কি লেগে মায়ের জামাই মনে করতে চাইবো আমার আম্মা জানে? আশ্চর্য ব্যাপার জিমিন আম্মা জান, আপনি সেই কখন থেকে কি অদ্ভুত ভাষায় কথা বলছেন, আর মেহমানের সাথে কেউ এভাবে কথা বলে? ওই বুড়ির ঘরে বুড়ি আলি কি ডাইনি রাক্ষসনি, কোন চিপাই গিয়া তুই লুকায় রইছস? আমার চোখের সামনে আয় 1 মিনিটের মধ্যে। চাচা জান আপনি আইছেন? এ কি যে হোক, তুমি আবার কখন আসলে? আর এসেছো ভালো কথা, বাড়িতে আসতে না আসতেই কি উল্টাপাল্টা কথা বলছো। এত কষ্ট করে এসেছো, কোথায় ঘরের ভিতরে এসে এক গ্লাস ঠান্ডা পানি চাইবে, তা না করে সারের মতো চেঁচানো শুরু করেছো। কি হয়েছে বলো? ওই বুড়ির ঘরে বুড়ি আলি কি গলা নামিয়ে কথা বল, খামারের ডিমগুলো প্রতিদিন কোথায় যায়? আশ্চর্য ব্যাপার যে হোক, তুমি এটা আমাকে কি প্রশ্ন করলে? তুমি তো জানো প্রত্যেকদিন খামার থেকে ডিম বাজারে যায়। বাজারে যে যায় সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু কম যায় কেন? আমি কি করে বলবো বাজারে কেন কম ডিম যায়? খামারে তো তোমরা থাকো, আমি না। বাজারে শুধু ডিম কম যায় না, মুরগিও কম যায়। সত্যি করে বল, এই মুরগি আর ডিম তুই কি করিস? খামার থেকে ডিম দুধ মুরগি যা আছে সব বস্তা বেঁধে আমি আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিই। এখন তুমি কি করবে? এখন কিছু করব না, আমি তোকে অন্য স্টোরিতে দেখে নিব। দিন দিন সাহস বেড়ে যাচ্ছে এই বুড়ির, ওর কত বড় সাহস আমাদের ডিম দুধ ওর বাপের বাড়ি পাঠায়। এই যে হোক চাচা শুনেন, খালাম্মা ডিম দুধ বাপের বাড়ি পাঠায় না, আমি লুকিয়ে লুকিয়ে বাজারে নিয়ে বিক্রি করি, কারণ ওই মিনহাকে আমি বিয়ে করব। হঠাৎ করে মিনহাকে কেন বিয়ে করতে যাবি তুই? আমি কিছু নাকি যে হঠাৎ করে সবার আড়ালে গিয়ে বিয়া করব। বিয়া করলে আমি ধুমধাম করে সবার সামনেই করব, কারণ ওই মিনহা কত কষ্ট করে কমেন্টে ফার্স্ট হয়েছে, তার উপহার তো দিতে হবে। তাই খামার থেকে টাকা চুরি করে সেই টাকা জমাচ্ছি। যাক, অবশেষে তাহলে বান্টুর জীবনে বিহা জিনিসটা এলো। তো বান্টু, কবে করছো বিহাটা তুমি? তুই কাজটা জঙ্কুকের শালা।
শালার মতোই থাক, আমার জীবনে নাক গলাবি না, কারণ এই বান্টু কখনো বিয়ে করবে না, সারা জীবন সিঙ্গেলই থাকবে। নাম আমার বান্টু, মনে রাখবি কিন্তু, করে দিব তোকে লেংটু। শালা বান্টুর বাচ্চা, এইমাত্র না তুই বললি মিনহাকে বিয়ে করবি, তার জন্য চুরি করে টাকা জমাচ্ছিস, তাহলে এখন আবার সিঙ্গেল থাকার কথা বলছিস কেন? মনে হয় ধরা পড়ে গেছি, এখনই এখান থেকে পালাতে হবে, জোরে একটা দৌড় দে। বান্টু তো চলে গেল, এখন চলো দেখে আসি সুগা বাড়িতে আসার পর জাংকুক কি বলে। তোমার ভাই আসবে সেটা আমাকে আগে বলোনি কেন? আমি জানতাম না ভাইয়া যে আমাদের বাড়িতে আসবে, কিন্তু তুমি আমার ভাইয়ের সাথে একটা কথাও বললে না কেন? তোমাকে পালিয়ে এনে বিয়ে করেছি, কোন মুখে আমি কথা বলবো তোমার ভাইয়ের সাথে? আমার ভাই এমন সবার মতো না যে তোমাকে চারটা কথা শোনাবে। মানে? মানে হলো ভাইয়া আমাদের বিয়েটা মেনে নিয়েছে, সাথে বাবা মাও, এর জন্য ভাইয়া এসেছে আমাদের পুরো পরিবারকে দাওয়াত করে যেতে। ইম্পসিবল, আমি কখনোই যাব না তোমাদের বাড়িতে, কারণ তোমার মাকে আমি বিশ্বাস করি না, উনি যখন তখন আমার পরিবারকে অপমান করে দিতে পারে। আচ্ছা আমরা যাব না, এখন বলো তোমার ব্যবসার কি খবর? তোমার মতো সুন্দরী বউ পাশে থাকলে ব্যবসা কি আর থেমে থাকবে নাকি? ব্যবসা তো দৌড়াচ্ছে। দৌড়াতে তো হবেই, কারণ আমরা অনেক কষ্ট করেছি। কষ্টের কথা মনে হতেই জাংকুক সাথে সাথে তেকে নিয়ে বসে রুমে এসে তার মা আর বোনকে ডাকতে লাগলো। জাংকুকের ডাক শুনে জিন এসে বলে, কি হয়েছে বাবা, এভাবে ডাকছিস কেন, কিছু বলবি? হ্যাঁ মা, বলবো। জিমিন আসুক তারপর। জিমিনকে আমি ডাকছি, দাঁড়াও। কই বাবার প্রিন্সেস? এই কাঠাটাকে আমারে আমি ডাকতাছি, একটু এমুরা আহেন না, আপনার বাইজানে কি জানি দেখাইবো আপনা করে। জিমিন আসার পর জাংকুক পকেট থেকে 3টা স্বর্ণের চেন বের করে জিমিন আর তের গলায় পরিয়ে দিয়ে বলে, শুধুমাত্র তোমাদের জন্য আজকে আমি একজন সফল ব্যবসায়ী। জানি এই সামান্য চেন তোমাদের কাছে কিছুই না, কিন্তু চিন্তা করো না, আমি জিমিনের বিয়ের সময় তোমাদের সবাইকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেব। জাংকুকের এমন কথা শুনে সবাই একটু ইমোশনাল হয়ে যায়। পরের দিন সকালবেলা তে দরজা খুলতেই দেখতে পায় তার বাবা মা এসে দাঁড়িয়ে আছে। তের বুঝতে বাকি রইলো না কাজটা কে করেছে। তে আর দেরি না করে ওর বাবা মাকে বসার রুমে বসিয়ে জিনের কাছে গিয়ে ওর বাবা মার আসার কথাটা বলে। তের বাবা মা এসেছে কথাটা শুনে জিন একটু চিন্তায় পড়ে গেছে, কারণ তের মা যে টাইপের মহিলা না জানি কখন কাকে অপমান করে বসে। বাড়িঘর দেখে তের মা নাক ছিটকালেও তের বাবার কাছে বেশ ভালোই লেগেছে, তাই সে চুপচাপ বসে আছে। কিন্তু তের মা বসে না থেকে হাঁটতে হাঁটতে খাবারের রুমের দিকে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তার মেয়ের শাশুড়ি নিজের হাতে তার মেয়েটাকে কতটা যত্ন করে খাইয়ে দিচ্ছে। এটা দেখার পর তের মার চোখে পানি চলে আসে। মূলত সে এখানে এসেছিল সবাইকে অপমান করে তার ছেলেকে নিয়ে চলে যাওয়ার জন্য, কিন্তু এই পরিবারের ভালোবাসা দেখে সেও হার মেনে যায়। দুপুরে সবাই খাওয়া দাওয়া শেষ করে বসার রুমে বসে কথা বলছিল, তখনই সুগা এসে জিমিনকে বিয়ে করার কথা বলে। প্রথমে জাংকুক না করলেও পরে তের কথায় রাজি হয়। এরপর ধুমধাম করে সুগা আর জিমিনের বিয়ে হয়ে যায়। এখন এই দুই পরিবার খুব সুখেই আছে, কারণ ভালোবাসা কখনো হেরে যায় না। আর ওদের সুখের সাথে সাথে আজকে আমাদের স্টোরিটা এখানেই শেষ। স্টোরিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী স্টোরিতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ। ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছো আমি চলে গেছি? আমি যাইনি। হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।